পরীক্ষামূলক শেষে এবার শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক কার্যক্রম। উদ্বোধন করতে 16 আগস্ট কিশোরগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী। 4 বছরে পাবে 1,60,00,000 পরিবার। রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ 20 আগস্ট। তফসিল ঘোষণা নির্বাচন কমিশনের। মনোনয়নপত্র দাখিল 13 তারিখ। প্রার্থিতা প্রত্যাহার 18 আগস্ট নির্ধারণ। ঢাকা দিল্লি সম্পর্কে নতুন উত্তাপ। ভারতে আওয়ামী লীগের অপকর্ম বন্ধ না করলে দ্বিপাক্ষিক সম্পর্কে বাড়বে উদ্বেগ, সতর্ক করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এবং জ্বালানি সংকট, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ নানা দাবিতে 11 দলের নতুন কর্মসূচি। 5 সেপ্টেম্বর থেকে লং মার্চ। গ্যাসের দাম বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। স্বৈরাচারী ও সাজাপ্রাপ্ত ব্যক্তিদের প্রশ্রয় দেবে কিনা সেই সিদ্ধান্ত ভারতকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভারতে বসে অপকর্ম বন্ধ করা না গেলে ঢাকা দিল্লি সম্পর্কের ক্ষেত্রে উদ্বেগের জায়গা তৈরি হবে, সতর্ক করেন প্রতিমন্ত্রী। সিদ্ধান্তটা ভারতকে এখন নিতে হবে যে তারা এই স্বৈরাচারী ফ্যাসিবাদী যারা সাজাপ্রাপ্ত তাদের ভারতের মাটিতে তারা প্রথম কথা আশ্রয় নিয়ে আছে, এবং তারপরে সেই বক্তব্যগুলো তারা এখনো তারা কন্টিনিউ করতে দিবে কিনা, অ্যালাউ করবে কিনা, সেই সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে। ভারত আর বাংলাদেশের সম্পর্ক উন্নত হোক, সেটা আমি বিশ্বাস করি যে দুই দেশের সরকার, দুই দেশের জনগণ সেটা চায়। কিন্তু ভারতের মাটিতে বসে স্বৈরাচারী ফ্যাসিবাদী সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের লোকজন এবং আওয়ামী লীগের প্রধান যদি এই ধরনের ষড়যন্ত্রমূলক কাজকর্ম চালিয়ে যেতে থাকে এবং সেটা যদি ভারত সরকার এখনই বন্ধ না করে, এই মুহূর্তে বন্ধ না করে, তাহলে অবশ্যই সেটা বাংলাদেশের জনগণের জন্য একটা উদ্বেগের জায়গা তৈরি করে। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করল নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 20 আগস্ট। মনোনয়নপত্র দাখিল 13 তারিখ আর প্রার্থিতা প্রত্যাহার 18 আগস্ট। রাজধানীর আগারগাঁওয়ে তফসিল ঘোষণা করে এই তথ্য জানিয়েছেন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। গত 24 জুলাই দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এরপর থেকেই 23তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে 23তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী আগামী 13 আগস্ট রাষ্ট্রপতি পদে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ নির্ধারণ করেছে ইসি। জমা পড়া মনোনয়নপত্র বাছাই হবে 16 আগস্ট, আর 18 আগস্ট পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। নির্বাচন কর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের তারিখ হচ্ছে 13 আগস্ট 2026 বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। মনোনয়নপত্র পরীক্ষার তারিখ হচ্ছে 16 আগস্ট সকাল 10টা থেকে যতক্ষণ লাগে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে 18 আগস্ট মঙ্গলবার। সিনিয়র সচিব আখতার আহমেদ আরও জানান, সংসদ অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 20 আগস্ট দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ভোট গ্রহণের তারিখ ও সময় হচ্ছে 20 আগস্ট বৃহস্পতিবার অপরাহ্ন 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে। এটা হচ্ছে শিডিউল। আমরা ভোটার তালিকা পেয়েছি। রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের ভোটে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। জ্বালানি সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ 11 দাবিতে 5 সেপ্টেম্বর থেকে লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছে 11 দলীয় ঐক্য। দাবি আদায়ে আন্দোলন চলবে বলে জানিয়েছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। বৃহস্পতিবার সকালে বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর মুক্তাঙ্গনে জড়ো হতে থাকেন 11 দলীয় ঐক্যের নেতাকর্মীরা। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি, জ্বালানি সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল সহ 11 দাবিতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন তারা। বেলা 11:30টার দিকে কর্মসূচিতে যোগ দিয়ে জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, তেল গ্যাস দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণের দাবিতে আন্দোলন চলবে। দাবি আদায়ে অক্টোবর জুড়ে 4 জেলায় লং মার্চ কর্মসূচি ঘোষণা দেন তিনি। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, এই লং মার্চ জনগণের দাবি আদায়ের জন্য,
অতীতের কায়দায়, ফেসিবাদী কায়দায় আমাদের লং মার্চে যেন কোনো বাধা দেওয়া না হয়। যদি বাধা দেওয়া হয়, লং মার্চ দ্বিগুণ শক্তিতে তার গন্তব্যে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এদেশের নিরীহ মানুষের বুকে গুলি চালিয়ে বিভিন্নভাবে গুম এবং খুনের আশ্রয় নিয়ে জনগণের উপর জুলুম করেছে। মহান আল্লাহর পর ভরসা করে আমরা বলছি, আমরা জীবিত থাকা অবস্থায় বাংলাদেশে এরা আর আস্ফালন করার সুযোগ পাবে না। গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে মন্তব্য করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত না করতে পারলে ক্ষমতায় থাকতে পারবে না সরকার। সরকার 5 মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। গ্যাস দিতে পারছে না, বিদ্যুৎ দিতে পারছে না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পারছে না। কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল, একটি কর্মসংস্থানও নিশ্চিত করতে পারে নাই। যদি তারেক রহমানের সরকার জনগণের মৌলিক অধিকার গ্যাস, বিদ্যুৎ, কর্মসংস্থান এবং দ্রব্যমূল্য নিশ্চিত করতে না পারে, তবে এই সরকার ক্ষমতায় থাকার স্বপ্ন যেন না থাকে, না দেখে। অবস্থান কর্মসূচি শেষে মিছিল নিয়ে সচিবালয়ের অভিমুখে যাত্রা করলে বাধা দেয় পুলিশ। এ সময় 11 দলের নেতাকর্মীরা সেখানেই অবস্থান নেন। পরে পুলিশের অনুরোধে সচিবালয় এলাকা ত্যাগ করেন তারা। জনগণের দাবি মেনে নিয়ে তারা যেন কাজ করে। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দিল্লিতে বক্তব্যের সুযোগ করে দেয়ায় ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছেন সরকারের একাধিক মন্ত্রী ও উপদেষ্টা। তারা বলছেন, ঢাকার আপত্তির পরও হাসিনাকে বক্তব্যের সুযোগ করে দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বকে অবজ্ঞা করেছে ভারত। একই সঙ্গে অসম্মান করেছে জুলাই শহীদদের আত্মত্যাগকে। দেশে ফিরলেই শেখ হাসিনা গ্রেফতার হবেন বলেও জানান বিএনপি নেতারা। মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনাকে দিল্লিতে মতবিনিময়ের সুযোগ করে দেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। সরকারের এমন প্রতিক্রিয়াকে সাধুবাদ জানিয়েছে বিরোধী দলও। বুধবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, পলাতক দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ দেয় ক্ষুব্ধ বাংলাদেশ। এই ঘটনায় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন যাত্রার প্রচেষ্টায় বিরূপ প্রভাব পড়তে পারে। বিবৃতিতে আরও বলা হয়, ভারতের মাটিতে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিদ্বেষমূলক বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা ও জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতির প্রতি গুরুতর অপমান। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অবজ্ঞা করেছে ভারত, অসম্মান করেছে জুলাই শহীদদের আত্মত্যাগকে। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের 37তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি একথা বলেন। ফিরিয়ে না দিয়ে তাকে রাজনীতি করার সুযোগ করে দেওয়া হচ্ছে। এইটা আমি মনে করি আমাদের জাতীয় সার্বভৌমত্বের প্রতি একটা অপমান। ওই শহীদদের প্রতি যে রক্ত ঝরিয়েছে শেখ হাসিনা, তার প্রতি অপমান করার জন্যই এই সুযোগটা করে দেওয়া হয়েছে শেখ হাসিনাকে কথা বলা। ভারতে আয়োজিত শেখ হাসিনার সংবাদ সম্মেলনের বক্তব্য প্রচারের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতির সঙ্গে তথ্য মন্ত্রণালয় একমত বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, নতুন কোনো স্বৈরাচার তৈরির পথ বন্ধে কাজ করছে সরকার। আমি তথ্যমন্ত্রী হিসাবে আমার প্রিয় সহকর্মী আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় সরকারের পক্ষ থেকে যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সেটাই প্রতিধ্বনি করছি। আমাদেরকে শুধু নতুন করে জাগ্রত হলেই চলবে না, আর যেন কখনোই শিকল পরাতে কেউ না পারে সেরকম একটি প্রাতিষ্ঠানিক কাঠামোকে আমরা তৈরি করতে চাই। এদিন সিলেটে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে। ওনার তো দেশে আসার কোনো সুযোগ নাই, আর দেশে আসলে ওনাকে গ্রেফতার হতে হবে এবং ওনার বিরুদ্ধে অলরেডি মামলা রায় হয়ে গেছে। ওনাকে জেলের ভিতর যেতে হবে এবং সেই রায়টি কার্যকরী হবে। চলতি অর্থবছরে স্থানীয় সরকারের 5 স্তরের সব নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা করতে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে নির্দেশ দিয়েছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 24-এর 13 জুলাই ফোন করে ওবায়দুল কাদেরের নির্দেশে দেয় সংক্রান্ত কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশনের দাবি, পুলিশের পক্ষ থেকে নিষিদ্ধ ছাত্রলীগ শিক্ষার্থী মুখোমুখি হতে নিষেধাজ্ঞা থাকলেও কঠোর অবস্থান নেওয়ার চূড়ান্ত নির্দেশ দিয়েছিলেন ওবায়দুল কাদের।
বিচারের শেষ পর্যায়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের মামলা। বৃহস্পতিবার এ মামলার যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন। এদিন কোটা বিরোধী আন্দোলনকারীদের ওপর হামলার নির্দেশ দেওয়া সংক্রান্ত ওবায়দুল কাদের ও ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের টেলিফোন কথোপকথন দাখিল করা হয়। 2024 সালের 13 জুলাইয়ের কল রেকর্ডে শোনা যায় ওবায়দুল কাদের বলছেন, এদের মারো না কেন, বড় হতে দাও কেন। শিক্ষার্থীদের আন্দোলন দমনে ব্যর্থ হওয়ায় অসন্তোষ ছিলেন ওবায়দুল কাদের। জবাবে বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সভাপতি বলেন, পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের মুখোমুখি না হওয়ার নির্দেশনা রয়েছে। তারপরও রাজনৈতিকভাবে নির্দেশনা আসলে আন্দোলন দমনের সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সাদ্দাম। আমাদের সমাবেশ মাত্র শেষ করলাম, আর ওদের প্রোগ্রাম চলতেছে। 3000-এর মতো স্টুডেন্ট আছে। 8:30টায় সংবাদ সম্মেলন করবে স্যার। 8:30টায় সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। ট্রাইব্যুনালে প্রসিকিউশন জানায়, ওবায়দুল কাদের সহ দলটির শীর্ষ নেতাদের নির্দেশনার কারণে নিরস্ত্র শিক্ষার্থীদের উপর বল প্রয়োগ করা হয়। দেশ জুড়ে ছড়িয়ে পড়ে রক্তক্ষয়ী সংঘাত। উভয় প্রসিকিউশন জানায়, ওবায়দুল কাদের সহ দলটির শীর্ষ নেতাদের নির্দেশনার কারণে নিরস্ত্র শিক্ষার্থীদের উপর বল প্রয়োগ করা হয়। দেশ জুড়ে ছড়িয়ে পড়ে রক্তক্ষয়ী সংঘাত। উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে মামলাটির রায়ের তারিখ ধার্য করবেন ট্রাইব্যুনাল। সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে ছাত্র জনতার উপরে হামলা করেছিল, তাদেরকে আহত করেছে এবং হত্যা করেছে। এটা শুধু ওবায়দুল কাদেরের সিদ্ধান্ত না, এটা শুধু আরাফাত অথবা নিখিল অথবা ইনানের সিদ্ধান্ত না, এটা ছিল আওয়ামী লীগের একটা অর্গানাইজেশনাল ডিসিশন, যার প্রেক্ষিতে আমরা দেখতে পেরেছি যে প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি জেলায় আওয়ামী লীগ সশস্ত্রভাবে এই ছাত্র জনতার উপরে হামলা করেছিল। এ মামলায় ওবায়দুল কাদের ছাড়াও অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। আসামিদের সকলেই বর্তমানে পলাতক।